আপনাদের সবাইকে স্বাগত জানাই পূর্বাঞ্চল রিজেন টাউন সংবাদ সংলাপে। সঙ্গে আছি সৈয়দ ইশতিয়াক রেজা। করোনাকালীন মহামারী মোকাবেলা করতে গিয়ে বাংলাদেশ সহ পৃথিবীর প্রায় সব দেশের অর্থনীতি একটা সময় থেমে গিয়েছিল। বিগত বছরগুলোতে বাংলাদেশের অর্থনীতির সূচকগুলো সব সময় আমরা ঊর্ধ্বমুখী থাকতে দেখেছি। এমনকি 2008 সালে বৈশ্বিক অর্থনৈতিক মন্দাতেও ভালো ছিল বাংলাদেশের অর্থনীতি। কিন্তু এবারের মহামারীতে বাংলাদেশের অর্থনীতি আজ কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি এবং এই মুহূর্তে আমরা আশঙ্কা করছি যে করোনার দ্বিতীয় তরঙ্গ ভালোভাবেই আঘাত হানতে পারে। তবে সরকারের নানা ধরনের প্রস্তুতি আছে, মানুষজনও নানাভাবে নিজের হাতেই নিজের নির্ভরতার চাবি রেখেছে, কাজ করে যাচ্ছে। এসব নিয়ে আজকে আমাদের আলোচনা। আমাদের সাথে চারজন অতিথি আছেন, চারজনই বিশিষ্টজন। আমি তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। ডক্টর শামসুল আলম, সদস্য এবং সিনিয়র সচিব, সাধারণ অর্থনীতি বিভাগ, পরিকল্পনা কমিশন। মাসিউল হক চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক, কমিউনিটি ব্যাংক লিমিটেড। অধ্যাপক ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির, চেয়ারপারসন উন্নয়ন অন্বেষণ, এবং ডক্টর নাজনীন আহমেদ, সিনিয়র রিসার্চ ফেলো, বিআইটিএস। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর শামসুল আলম। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর যে হিসাব, সাময়িক হিসাব, সেখানে বিদায়ী অর্থ বছরে 5.24% প্রবৃদ্ধির কথা বলা হয়েছে। চলতি অর্থ বছরে আবারও 8.2% প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা স্থির করেছে। অর্থনীতি আমরা সবাই জানি যে আগের জায়গায় হয়তো ফিরতে সময় লাগবে। এছাড়া করোনার দ্বিতীয় ঢেউ কতটা গভীর হয় এটাও নির্ভর করছে অর্থনৈতিক পুনরুদ্ধার প্রকল্প কতটা ত্বরান্বিত হবে। তাই চলতি বছরের এই জায়গায় এসে আপনারা কি ধরনের পরিকল্পনা করছেন বা কি ধরনের প্রজেকশন করছেন? আপনি যে প্রশ্নটি করেছেন, 19-20 অর্থ বছরে বিডিএসের প্রাক্কলন হল 5.24%। আমাদের দেশের প্রবৃদ্ধির বৃদ্ধি ঘটবে। তো আমরা অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় 5 বছরের প্রাক্কলন করেছি 20-21 থেকে 24-25 পর্যন্ত। তো 5.24 থেকে এটা প্রাক্কলিত, কি বেরোবে আর কয়েক মাস পর জানা যাবে, আরো 2-3 মাস পর জানা যাবে। তো আমরা 20-21 আমাদের প্রক্ষেপণ ধরেছি। এটা পুনর্বিন্যাসিত বাজেটে যেটা ছিল, আপনি যেটা উল্লেখ করেছেন 8.2, আসলে এটি আমরা জিডি থেকে আবার পুনর্বিন্যাস করে 7.4% প্রক্ষেপণ করছি এখন। কারণ কোভিড এর প্রভাবটা শুধু গত বছরই ছিল না, লাস্ট কোয়ার্টারে, এটা এই বছরও ব্যর্থ হবে। কাজে প্রবৃদ্ধির হার সম্ভবত 8% এখানে যাব না। সে কারণে এটাকে আমরা 7.4% এই প্রক্ষেপণ করছি আমাদের অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায়, যেটি আশা করছি 29 ডিসেম্বর জাতীয় অর্থনীতি পরিষদে উঠছে, সেখানে আশা করি সেটি অনুমোদন পাবে। তো এই লক্ষ্যে আমরা যেটা কোভিডের যে প্রভাব, সেকেন্ড ঢেউ আসলে কতটা আসবে এখন পর্যন্ত আসেনি বলা হচ্ছে। আমরা আশা করছি হয়তো তেমন আর গভীরতা নাও পেতে পারে। তো ইতিমধ্যে আমরা আশা করছি ফেব্রুয়ারি নাগাদ আমাদের দেশে ভ্যাকসিনটা চলে আসবে। তো ইত্যাকার মিলে প্রবৃদ্ধির যে আমরা প্রক্ষেপণটা করছি, সেটি বর্তমান বছর 20-21 এবং 21-22 পর্যন্ত ব্যর্থ হবে। আর প্রভাব খানিকটা হলো আমরা এর জন্য যে রিকভারি প্ল্যান, দ্রুত এর থেকে বেরিয়ে আসা, সেটা অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় প্রক্ষেপণ করেছি। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনাটি কয়েক মাস পিছিয়ে গেছে, সেটা কোভিড এর জন্য আমাদের প্রায় 67 দিনে অফিসিত হয়নি। তো সে কারণে এটা জুলাই থেকে বাস্তবায়ন শুরু হয়েছে আনুষ্ঠানিকভাবে, ওইভাবে শুরু হয়েছে। এটার যে ম্যাক্রো ইকোনমিক ফ্রেমওয়ার্ক, সেটা বাজেটে প্রতিফলিত হয়েছে। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার যে গ্রোথ রেট এবং যে সামষ্টিক সূচকগুলো থাকে, ইনফ্লেশন, বিনিয়োগ ইত্যাদি, আমরা যেটা ধারণ করছিলাম অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা, সেটি বাজেটে আপনারা দেখতে পেয়েছেন। এখন এটাকে আবার পুনর্বিন্যাস করে নতুন তথ্যাদি আমাদের হাতে এসছে, যেটা আগে ছিল না। আবার এখন পুনর্বিন্যাস করে আমরা যেটা উপস্থাপন করব জাতীয় অর্থনীতি পরিষদে, সেখানে সর্বশেষ আমাদের মূল্যায়নটি আপনারা পাবেন। তো এখানে গুরুত্ব দিয়েছি কোভিডকে মোকাবেলা প্রথম 6 মাস, আরো পরবর্তী 1 বছর, এটাকে সামনে রেখে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনাটাকে সাজাতে চেষ্টা করেছি। কারণ এটি আমাদের শুরু হবে এইচডিটি বাস্তবায়নের পূর্ণাঙ্গ পাঠশালা পরিকল্পনা 21 থেকে 25। এটি আমাদের প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা। 2041 পৌঁছবার যে পথনকশা তৈরি করেছি,
তা পৌঁছবার জন্য এটি আমাদের প্রথম সোপান হিসাবে কাজ করবে। আমি আসবো আপনার কাছে। ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমী, আপনার কি এই সময়টা যে পরিস্থিতি দেখেছেন এবং আগামী যে প্রজেকশন আছে, আপনার কোনো মূল্যায়ন আছে কিনা? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেটা হচ্ছে যে আমরা একটা অনিশ্চয়তার কালের মধ্যে দিয়ে যাচ্ছি, যেখানে পৃথিবীর সব দেশেই এর প্রভাব পড়েছে, বাংলাদেশেও এর প্রভাব পড়েছে। আমরা যদি খেয়াল করি তাহলে এই প্রভাবের অংশটা পড়েছে হচ্ছে যে বিশেষ করে আমাদের যে সমাজ কাঠামো, সেখানে যে বিভিন্ন রকমের শ্রেণীগুলো আছে সেখানে ভাঙন ধরিয়েছে। বিশেষ করে যদি খেয়াল করেন, মাঝের শ্রেণীতে বড় রকমের ভাঙন ধরিয়েছে। বিশেষ করে নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যমধ্যবিত্ত, যাদের আয়, সঞ্চয় এবং কর্মসংস্থানে বড় ধরনের আঘাত এনেছে। যার কারণেই বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বলছে বা অন্যান্য যে গবেষণা প্রতিষ্ঠানগুলো যে ধরনের এর সমীক্ষা করেছে, দেখা যাচ্ছে যে নতুন একটা দরিদ্র তৈরি হতে পারে এবং সেখান থেকে উত্তরণ কিভাবে করা যেতে পারে সেটা একটা পরিকল্পনার বিষয় হয়ে দাঁড়াবে। তার সাথে যুক্ত হয়েছে যে বৈষম্য এবং মেরুকরণ, অর্থাৎ হচ্ছে যে সমাজের যারা পিছিয়ে পড়া, দুর্বল, ঝুঁকিপ্রবণ, এই গোষ্ঠী ক্রমান্বয়ে আপনার প্রান্তিক হয়ে পড়ছে। কারণ এদের আয় এমন অবস্থায় গিয়েছে সঞ্চয়হীনতার কারণে। তার সাথে যুক্ত হয়েছে এর প্রাকৃতিক দুর্যোগ এবং যে সাম্প্রতিক কালের যে আমফান হলো বা বন্যা হয়েছে, এটা একদিকে যেমন ঘটেছে, তার সাথে সাথে আমরা লক্ষ্য করেছি যে একটা শক্তিশালী হচ্ছে এক ধরনের গোষ্ঠীতন্ত্র। অর্থাৎ হচ্ছে যে করোনার আগেই ওপরের দিকের 10% মানুষের আয় নিচের দিকের 40% মানুষের আয়ের চেয়ে অনেক বেশি ছিল। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী মহামারীর মধ্যেই কোটিপতির সংখ্যা বেড়েছে, তাদের ভাষ্য অনুযায়ী 3,412 জন। অর্থাৎ হচ্ছে যে আমরা লক্ষ্য করছি যে একটা মধ্যবর্তী শ্রেণীসমূহের একটা অংশ নিচের দিকে চলে যাচ্ছে, অন্যদিকে আমরা লক্ষ্য করছি যে রাষ্ট্রের বা প্রতিষ্ঠানের এর বিভিন্ন রকমের দুর্বলতার সুযোগ নিয়ে এবং জবাবদিহিমূলক ব্যবস্থার অনুপস্থিতিতে আমরা লক্ষ্য করছি যে রাষ্ট্রের এই সুযোগে এক ধরনের মানুষ আদিম কায়দায় সম্পদ সঞ্চয়নে যথেষ্ট ব্যতিব্যস্ত রয়েছে। তার সাথে আমরা লক্ষ্য করেছি যে যুব সমাজ, তাদের মধ্যে একটা বড় রকমের অনিশ্চয়তা। করোনার আগেই এ সমস্যা প্রকটতর ছিল, এখন এসে আমরা দেখছি যে আইএলও বা এশীয় উন্নয়ন ব্যাংক বা অন্যান্য যদি হিসেবগুলো দেখেন তাহলে দেখবেন যে তারা এক রকমের বড় রকমের অনিশ্চয়তার মধ্যে আছে। অর্থাৎ যুব বেকারত্বের তারা শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেমন বন্ধ আছে, অসংখ্য শিক্ষার্থী যাদের আয়ের উৎস ছিল টিউশনের আয় বা অন্যান্য, সেটা করতে পারছেন। তার মানে হচ্ছে যে বিদ্যমান যে দুর্বলতা, সেই দুর্বলতা এবং করোনার অভিঘাত যুবকদের এক ধরনের অনিশ্চিত পরিস্থিতির মধ্যে ফেলেছে। আমাদের এর উন্নয়নের গল্পটা হচ্ছে এরকম, সেটি হচ্ছে যে আমাদের যারা মানুষ, সেই মানুষগুলো যারা কৃষির উপর নির্ভর ছিল বা গ্রামের উপর নির্ভর ছিল, তারা বিদেশে গেছে অথবা শহরে কাজ করেছে। কাজ করার পরে সেই আয়টা গ্রামে পাঠিয়েছে, পাঠানোর পরে গ্রামীণ অর্থনীতিটা সঞ্জীবিত হয়েছে এবং সেইখান থেকেই আমাদের এক ধরনের জিডিপির প্রসার হয়েছে। যদিও মনে রাখা দরকার যে জিডিপির প্রবৃদ্ধি আপনার টেকসই বজায়মান অর্থনৈতিক প্রগতি বলা যাবে না। তারপরেও দেখা যাচ্ছে যে এই যে মানুষগুলো বিদেশের বাজারে এক ধরনের অনিশ্চয়তা হয়েছে। তার মানে হচ্ছে যে মূলত চ্যালেঞ্জটা হচ্ছে যে কিভাবে আমরা কর্মসংস্থানটা ধরে রাখবো এবং নতুন কর্মসংস্থান তৈরি করব এবং যুবকদের মধ্যে অনিশ্চয়তাটা কমাবো, গ্রামীণ অর্থনীতির সঞ্জীবনটা ধরে রাখবো এবং তার সাথে সাথে রাষ্ট্র আসলে কিভাবে কাজ করবে। আমরা জানি যে কতকগুলো ঋণ ভিত্তিক প্রণোদনা প্যাকেজ করার চেষ্টা করা হয়েছে এবং পত্রিকা মাধ্যমে আমরা জানতে পারছি যে এই প্যাকেজগুলোর যাদের আসলে ঝুঁকি বেশি, অর্থাৎ অতি ক্ষুদ্র, ক্ষুদ্র বা মাঝারি শিল্প,
তাদের কাছে কিন্তু এখনো পুরো অর্থটা যাচ্ছে না। বাংলাদেশ ব্যাংক প্রণোদনার ইস্যুটা নিয়ে একটু আলোচনা করতে চাই, প্রণোদনা প্যাকেজ নিয়ে। আমি আর একটু ঘুরে আসি। ডক্টর নাজনীন, করোনার মধ্যে সবচেয়ে দ্রুততম সময়ে অর্থনীতির পুনরুদ্ধার কার্যক্রম শুরু করেছিল বাংলাদেশ সরকারের উদ্যোগে। এর কোনো ইতিবাচক প্রভাব আপনি দেখতে পেয়েছেন কিনা? যদি এক কথায় বলি তাহলে অবশ্যই দেখতে পেয়েছি, এই কারণে যে এটার প্রথম প্রভাবটা ছিল আমি বলবো মনস্তাত্ত্বিক। অর্থনীতির চেয়েও বড় ছিল মনস্তাত্ত্বিক, যে ওই সময়ে এরকম একটা বড় রকম অর্থনৈতিক ধস নামছে কিনা, এক্সপোর্ট বন্ধ হয়ে যাচ্ছে, অর্ডার কমে যাচ্ছে, কোথায় যাচ্ছি আমরা, লকডাউন, সব মিলিয়ে যে একটা মনস্তাত্ত্বিক যে একটা পরিস্থিতি তৈরি হয়েছিল পুরো অর্থনীতিতে। এটা যে শুধু যে এটা স্বাস্থ্যগত বিষয় ছিল তা না, এটা কিন্তু অর্থনৈতিক চিন্তাও ছিল। সেই জায়গাটায় আমি মনে করি যে প্রণোদনা প্যাকেজটা আসাটা একটা ধরনের কুশন দিয়েছে, যে হ্যাঁ মানে আমাদের একেবারে ভেঙে পড়ার কিছু নেই। তো ওইখান থেকে শুরু করে আমি তিতুমির ভাইয়ের সাথে দুই একটা পয়েন্টে, ওনার অনেক পয়েন্টের সাথে আমি অ্যাগ্রিড, কিন্তু দুই একটা পয়েন্ট একটু আমার বিশ্লেষণ দিই। যে এই যে প্রণোদনা প্যাকেজ আসলো বা অর্থনৈতিক যে চ্যালেঞ্জগুলো আমরা করলাম, সেই সময়ে এটা ঠিক যে আমাদের দারিদ্র বেড়েছে, এটা সরকারি হিসাব মতেও হচ্ছে, অন্যান্য বিভিন্ন স্টাডিও দেখাচ্ছে। কিন্তু এই যে ধনীর সংখ্যা বৃদ্ধি পেল, বা ধনীর সংখ্যা বৃদ্ধি পেলেই সব ধনী সবাই অনৈতিকভাবে বড় হচ্ছেন, সেটা না। এই সময় কিন্তু বেশ কিছু অর্থনৈতিক সুযোগও তৈরি হয়েছে। হি মে বি রাইট যে সবসময় কিছু মানুষ থাকে যারা ইচ্ছা করে খেলাপি হয় কিংবা পাওয়ার অ্যাবিউজ করে, কিন্তু এই সময় কিন্তু আমরা বেশ কিছু জায়গা দেখেছি, যেমন যারা অনলাইনের বিজনেস করেন তারা বলেছেন যে তাদের ব্যবসা এই সময় প্রায় 10 গুণ হয়েছে, যারা অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্ম চালাচ্ছেন, এবং অনেক ধরনের সুযোগও কিন্তু তৈরি হয়েছে। তো যেটা আপনি বলছিলেন যে প্যাকেজ নিয়ে যে জায়গায় দুর্বলতা রয়েছে, যেটা তিতুমির ভাই বলার চেষ্টা করলেন যে এটার বাস্তবায়নটা, এবং সেই জায়গায় আমি মনে করি যে সরকার কিন্তু কিছু প্যাকেজ যদি আমি দেখি, যেমন অনানুষ্ঠানিক খাতের জন্য এনজিওর মাধ্যমে বিতরণ করার জন্য, কিংবা কিছু বিশেষায়িত প্রতিষ্ঠান যেমন পিকেএসএফ, পল্লী সঞ্চয় ব্যাংক, তাদের মাধ্যমে বিতরণের জন্য যে অর্থটা দিয়েছে, সেই অর্থটা কিন্তু ইতোমধ্যে ডাইরেক্টলি তাদের কাছে পৌঁছেছে। আমি নিজে পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালনা পর্ষদে বসি, এবং আমি দেখেছি যে আমাদেরকে যে টাকাটা দেওয়া হয়েছিল সেটা কিন্তু একেবারে প্রান্তিক মানুষের কাছে, সেই 500 কোটির মধ্যে 250 কোটি দেওয়া হয়েছে, পুরোটাই গত মাসের মধ্যে ডিসবার্স হয়েছে, সেটা পেয়েছে প্রান্তিক মানুষ। কিন্তু আমার কথা হচ্ছে এই অ্যালোকেশন গুলা যদি আরেকটু বেশি হতো, তাহলে কিন্তু প্রান্তিক মানুষের কাছে অর্থ আরো বেশি পৌঁছাতো। এখন ব্যাংককে আমি বলছি যে তুমি তোমার ক্লায়েন্ট চুজ করো, কিন্তু সেখানে ব্যাংক তো আর যে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সে তো ব্যাংকের কাছে ভালো ক্লায়েন্ট না। ব্যাংকের কাছে ভালো ক্লায়েন্ট হচ্ছে সে যে তার টাকা ফেরত দিতে পারবে, কারণ সে খেলাপি ঋণ চায় না। তো সেই জায়গা থেকে ওই মানুষগুলো যারা রিয়েলি বেশি ক্ষতিগ্রস্ত কিংবা যারা অনানুষ্ঠানিক খাতে আছে, তাদের জন্য আসলে কিন্তু এই যে প্রণোদনাটা, যেটা ইতিবাচক, যেটা বড় শিল্পের জন্য 80% বাস্তবায়ন হয়ে গেছে, সেইটা এই সাধারণ মানুষকে ধরার ক্ষেত্রে আমি মনে করি ওই যে প্রণোদনা যেগুলো সরকার বিশেষায়িত প্রতিষ্ঠানের মাধ্যমে দিয়েছেন, সেইখানে অ্যালোকেশনটা আরেকটু বাড়া দরকার। আরেকটা হচ্ছে যুবকদের যে বেকারত্বের কথা, বা যেটা আমরা বলছি, এটা কিন্তু বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে যেগুলো আমরা চ্যালেঞ্জ বলি, কর্ষণ বলি, সেখানে একটা অন্যতম প্রধান বিষয়, এবং সেইটারই এই সময় যে বহিঃপ্রকাশ দেখছি, সেখানে আমি বলবো যে একটা জেন্ডার ডাইমেনশনও আছে এখানে। বেকারত্ব বা এই যে লেখাপড়া না হওয়ার ফলে অনেক বাল্য বিবাহ কিন্তু বেড়ে গেছে, সেইটারও কিন্তু একটা অর্থনৈতিক ক্ষতি। এটা যে কেবল স্বাস্থ্যগত এবং বা স্কুল খোলা বন্ধ থাকছে, কিন্তু মাদ্রাসা খোলা থাকছে, অনেক বড় স্কুল অংশ পরিবর্তন মেয়েরা করে ফেলছে, শ্রমবাজার থেকে সরে যাচ্ছে, এটাও চিন্তার ব্যাপার। আসবো মাসুল হক চৌধুরী, একদম অ্যাক্টিভ ব্যাংকিং এর জায়গা থেকে এই অর্থনীতিটার পুনরুদ্ধার কিংবা অর্থনীতির গতি প্রকৃতি কি আপনি অনুধাবন করছেন, এবং একই সাথে এই যে ব্যাংক নির্ভর প্রণোদনার কথা বলা হলো, সেখানেও কি আপনার কোনো অবজারভেশন আছে কিনা? আলাইকুম, দর্শকবৃন্দকে শুভেচ্ছা। যারা করোনায় আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন তাদের শাহাদাতের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতবাসী করুন, এবং যারা এখন অসুস্থ আছেন তাদের দ্রুত শেফা কামনা করছি। আমি এখানে বলবো যে কথাগুলো শুনলাম, আমাদের কিন্তু সরকার বা বাংলাদেশ বিশ্ব অর্থনীতির ভিতরে একটি পরিবারের সদস্য। তো আমরা যদি আশেপাশে দেখি গ্রোথ রেট, আমাদের কিন্তু করোনাকালীন গ্রোথ রেট স্যার যেটা বললেন 5.24 বা সামথিং। তো আমরা কিন্তু ট্র্যাজেক্টরি অনুযায়ী পার্শ্ববর্তী দেশগুলো থেকে কেন বিশ্ব মানদণ্ডেও কিন্তু আমরা ভালো করেছি। এটা বলে নিয়ে আমি বলবো যে এটার ভিতরে একটা বিরাট অংশ কিন্তু আমি বলবো বাংলাদেশ ব্যাংক এবং ব্যাংকগুলোর একটা অবদান আছে,
মাঝারি এবং বৃহৎ যারা শিল্প বা বাণিজ্যে আছেন তাদেরকে প্রণোদনা টাকা বিতরণের মাধ্যমে। এইটা যেমন হয়েছে তেমনি আমি বলবো যে আপা যেটা বললেন এনজিওদের মাধ্যমে কিংবা পল্লী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে প্রান্তিক লেভেলেও কিন্তু গেছে। আমি একটা জায়গায় ফোকাস করব, সেটা হচ্ছে যে আমরা করোনা দ্বিতীয় দফায় আছি এবং আপনি যদি দেখেন 1917 থেকে যে স্প্যানিশ ফ্লুটা হয়েছিল এটা কিন্তু প্রথম ধাক্কায় অত লোক নেয়নি, দ্বিতীয় তৃতীয় ধাক্কায় কিন্তু লোক বেশি গিয়েছিল। তো আমি মনে করছি বহির্বিশ্বে আমরা ইউরোপে বা আমেরিকা যেটা দেখছি টিকার আসলে কতটুকু সার্থক হবে সেটাও বিষয়ে নির্ভরশীল সময়ের সাথে সাথে। এটা আমি আশা করছি যে 2021 বা 22-এ গিয়ে আমরা একটা নর্মালাইজেশন দেখব। এর মধ্যে বাংলাদেশ কিন্তু অনেক দূর এগিয়ে গেছে। আপনি যদি দেখেন বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি তারা কিন্তু অনেকগুলো শিল্পাঞ্চল করেছে এবং আমাদের যেটা হচ্ছে যে এখন কদিন আগে যেটা বললো যে বিদেশ থেকে বসেও বাংলাদেশিরা বাংলাদেশের কর্মসংস্থানে জয়েন করতে পারবেন। অর্থাৎ আমাদের কিন্তু এখন একটা করোনার সাথে সাথে আমাদের কিন্তু একটা মধ্যম ভিত্তিক মানে মিড টার্ম এবং লং টার্ম প্ল্যান নিতে হবে, যাতে করে উই ক্যান হ্যাভ দ্য ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, উই ক্যান হ্যাভ দ্য জিওপলিটিক্যাল যে আমাদের সিচুয়েশন যেখানে আমরা আছি সেখানটায় যেন আমরা বেনিফিট পেতে পারি। কদিন আগে কোনো একটা পার্শ্ববর্তী দেশের সাথে তুলনা হয়েছে আমাদের, ভারত বলি পাকিস্তান বলি ইভেন এশিয়া স্ট্যান্ডার্ড বা গ্লোবাল স্ট্যান্ডার্ড বাংলাদেশ কিন্তু ভালো করছে। সো উইথ অল ডিউ রেসপেক্ট টু তিতুমির ভাই, আমি বলবো যে বাংলাদেশে যে সম্পদটা গড়ে উঠছে সেটা প্রথম দিকে কিছুটা কিন্তু ডিসইকুইলিব্রিয়াম থাকলেও থাকতে পারে, বাট এখানে কিন্তু হতাশ হলে চলবে না। আমাদের কিন্তু এই যদি আমরা কোরিয়া কিংবা অন্য দেশগুলো তাইওয়ান এইসব দেশগুলো দেখি সেখানে কিন্তু একই রকম ভাবে কিন্তু ডেভেলপমেন্ট অফ ওয়েলথ হয়েছিল এবং আমরা আশা করছি বিকজ উই আর ফলোইং দ্য প্রণোদনা প্যাকেজটা ব্যাংকের উপরে কোনো চাপ সৃষ্টি করেছে কিনা? হ্যাঁ, প্রণোদনার ইস্যুটা ব্যাংকের উপরে কোনো ধরনের চাপ সৃষ্টি করেছে কিনা আপনার কাছে? এটা সময় সাপেক্ষ। আমি বলবো যে বাংলাদেশ ব্যাংক এটা খুব সময়োচিত কাজ করেছিল, সেটা হচ্ছে ক্লাসিফিকেশন না দেখানোর জন্য। কিন্তু এখন পরবর্তীতে এসে শক অ্যাবজর্বিং এসে আমাদের গত 2 সপ্তাহ আগে একটা সার্কুলার আসলো যে আমাদের জেনারেল প্রভিশন তৈরি করার জন্য 1%। তো আলটিমেটলি এটা শক অ্যাবজর্বিং ক্ষমতা বাড়াবে, কিন্তু প্রফিটেবিলিটি ব্যাংকগুলো কিন্তু একটু নাজুক করে দেবে। আমাদের কিন্তু বিশ্ব বাজারে বা ব্যাংকিং ওয়ার্ল্ডে কিন্তু আমাদের বাংলাদেশের ব্যাংকগুলো স্ট্যান্ডার্ড এমনিতে একটু উইক হয়ে আছে। ইটস টাইম টু সি যে আমরা কিভাবে আমাদের এই ব্যাংকিং খাতকে আরো চাঙ্গা করবো, যাতে করে কস্ট অফ ডুইং বিজনেস ইন্টারন্যাশনালি কমে আসে। আমরা যদি এখন আমরা এইসব শক অ্যাবজর্বিং ক্ষমতা তৈরি করার জন্য প্রফিটেবিলিটিকে কিছু ফোরগো দেই বা ছাড় দেই, তাহলে কিন্তু আমাদের লাইন অফ ক্রেডিট যে ইন্টারন্যাশনাল ব্যাংকগুলো দিচ্ছে আমাদের কিন্তু চ্যালেঞ্জে পড়বে। তো আমি মনে করি যে এইটা একটু দেখা দরকার। আর প্রণোদনা প্যাকেজের মাধ্যমে টাকা গিয়েছে এইটা যেমন একটা এরিয়া, আর একটা হচ্ছে ক্লাসিফাইড লোনগুলোকে যে এখন আনক্লাসিফাইড রাখা, এই জিনিসটা কিন্তু আমার মনে হয় যে একটু চিন্তার বিষয় আছে যে এটা একটু মেয়াদ বাড়ানো যায় কিনা। কারণ কোভিড এখনো কিন্তু আমরা পুরোপুরি মুক্ত হইনি, সেকেন্ড ধাপ থার্ড ধাপ আছে, ওই সময়টুকু কিন্তু আমাদের ফোর্থ ক্লিয়ারেন্সটা করতে হবে ব্যবসাগুলোকে চাঙ্গা রাখার জন্য। ক্লাসিফিকেশন আসুক সময় মতো, অর্থাৎ এই সময়টা যেটা বাংলাদেশ ব্যাংক কারেক্ট প্রেসক্রিপশন দিয়েছে, আমি মনে করি যে এটা আরো কিছুদিন চালিয়ে নেওয়া উচিত টিল দ্য কোভিড ইজ টোটালি ইরাডিকেটেড। থ্যাংক ইউ। আমাদের সঙ্গে আমাদের একটা বিরতির সময় হয়েছে। দর্শক আপনারাও আছেন আমাদের সাথে, একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকবেন। আরেকবার স্বাগত পূর্বাচল রিজন রাউন্ড সংবাদ সংলাপে। সঙ্গে আছি সৈয়দ ইশতিয়াক রেজা। 4 জন অতিথি আছেন। ডক্টর শামসুল আলম, সদস্য সিনিয়র সচিব, সাধারণ অর্থনীতি বিভাগ, পরিকল্পনা কমিশন; মাসিহুল হক চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক, কমিউনিটি ব্যাংক লিমিটেড; অধ্যাপক ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির, চেয়ারপারসন উন্নয়ন অন্বেষণ; এবং ডক্টর নাজনীন আহমেদ, সিনিয়র রিসার্চ ফেলো, বিআইডিএস। ডক্টর শামসুল আলম, বিরতির আগে ডক্টর তিতুমির বেশ কিছু কথা বলছিলেন যে আমাদের সমাজ কাঠামোতে একটা প্রভাব রেখেছে এই করোনা, এবং সেখানে
নতুন করে দারিদ্র্য সৃষ্টি হয়েছে, বৈষম্য এবং মেরুকরণ বেড়েছে সমাজের ভিতরে, সঞ্চয়হীনতা, গোষ্ঠীতন্ত্র। এর বাইরে যেটাকে উনি বড় করে দেখেছেন যে যদি রেমিটেন্সটা বড় ধরনের সাহায্য না করত তাহলে হয়তো অর্থনীতি আরো বড় ধরনের বেকায়দায় পড়তো। ফলে কৃষি, মানুষের বেকারত্ব এবং একই সাথে কর্মসংস্থান সৃষ্টির চ্যালেঞ্জগুলো তিনি সামনে নিয়ে, আপনি কি এই বিষয়ে কিছু আলোকপাত করবেন কিনা? না, সেটা ঠিক আছে। এখন রেমিটেন্স যদি না আসতো তাহলে হয়তো আরো বিপর্যয় হতো। এটা তো হয়নি, কাজে সে আলোচনা তো এখানে অর্থহীন। কি হলে কি হতো, যেটা হয়নি এটা তো এখন দেখা গেল যে হয়নি। প্রথম 3 মাসে যে ধারাটা ছিল, কিছু ধারা তো ছিল দারিদ্র ঊর্ধ্বদিকে যেতে পারে। তার কারণ হলো কর্মসংস্থান অপ্রাতিষ্ঠানিক খাতে অনেক বন্ধ হয়ে গিয়েছিল, প্রায় 65%। এবং কিছুটা হলেও আমাদের বাজার শৃঙ্খল ব্যাহত হয়েছে, আমাদের রপ্তানি ব্যাহত হয়েছে। এগুলো তো চলমান ব্যাপার, হঠাৎ করে এগুলো হয়েছে তা না। তো কোভিডের জন্য যেটা হয়েছে সেটা হলো আকস্মিক অপ্রাতিষ্ঠানিক খাতে কর্মহীনতা এবং আকস্মিক কিছু শৃঙ্খল বাধাগ্রস্ত হওয়া, রপ্তানি কৃষিতে বাধাগ্রস্ত হওয়া। তো সেটাও সৌভাগ্যের বিষয় যে খুব সাময়িক। সেই প্রবণতাটাকে আমরা বড় করে না দেখে ফলাফলটা কি হচ্ছে সেটিকে গুরুত্ব দেওয়া দরকার। এই প্রবণতাগুলো তো আছেই এবং উন্নয়নশীল দেশে থাকবেই। মোট যে কথাটি আমাদের বার্তাটি নেওয়ার দরকার, খুব প্রথম দিকেই সরকার এই প্রণোদনা প্যাকেজগুলো ঘোষণা করে, হোক ব্যাংক নির্ভর হলে তো আপত্তি নেই, ব্যাংক এদেশের প্রতিষ্ঠান, ব্যাংকগুলোকে আরো সক্রিয় করা প্রয়োজন। আমরা অনেক ব্যাংক চালু করেছি বেসরকারি খাতে, কাজে এই প্রতিষ্ঠানগুলোকে যদি ব্যবহার করা যায় এই কিছুটা দুর্যোগের দিনে, সেটা তো আমি ইতিবাচক। এবং সেটা ব্যবহার করার জন্য একদম দ্রুততম সময়ে, কোনো দাবি ওঠার আগেই সরকার 1,20,000 কোটি টাকার প্রণোদনা ঘোষণা করে। এর মধ্যে সরকারি অংশ আছে, ব্যাংকের তহবিল অবশ্যই আছে। তবে সেটি ঘোষণা করে যেটি হয়েছে, যেটা আমরা বলছি মানসিকভাবে বিপর্যস্ত হয়েছে, সেটা কিন্তু কাটিয়ে ওঠা গেছে। এই ধরনের প্রণোদনা শুধু ব্যবসাকে উৎসাহ দিয়েছে তা নয়, আমাদের মানসিক দৃঢ়তা বাড়িয়েছে। সর্বপর্যায়ে জনগণ বুঝতে পেরেছে যে সরকার অন্তত সঙ্গে আছে। সেই কারণে 50,000 পরিবারকে 2,500 টাকা করে দেওয়া, 10টি উপজেলার সকল বৃদ্ধদের, বিধবাদের ভাতা দেয়া। এই কাজগুলো বাস্তবায়নে হয়তো কিছুটা কম বেশি ধীরগতি হতেই পারে। একটা চালু করতে গেলে প্রথম দিকে একটু দৃঢ়তা থাকতেই পারে। তো যে বিষয়টি লক্ষণীয়, সরকার সময় মতো, আমি বলবো যে অনেকগুলো পদক্ষেপ নেয়, যে বিপর্যয়টা হতে পারত তা মোটেই ঘটেনি। আজকে মনে রাখতে হবে, ভারতের মতো একটা বৃহৎ বৈচিত্র্যময় অর্থনীতিতে 10.3% প্রবৃদ্ধি কমে যাচ্ছে। এটা IMF এর প্রক্ষেপণ, এটা আমাদের ব্যাখ্যাও নয় বা ভারতের কোনো ব্যাখ্যাও নয়, IMF এটা বলেছে। ইউরোপীয় অঞ্চলে 8% প্রবৃদ্ধি নেতিবাচক, 10%, 8% বিভিন্ন দেশে। সেই সময় বাংলাদেশ একটি ইতিবাচক প্রবৃদ্ধির ধারা বহাল রেখে কমেছে, সেটা 5.24 হয়েছে, সেটা কমেছে। তো এটাও মনে রাখতে হবে, এই সময় IMF এর মতো প্রতিষ্ঠান বলছে ডিসেম্বর 2020-এ বাংলাদেশ মাথাপিছু আয় ভারতকে ছাড়িয়ে যাবে। 1 বছরের জন্য হলে ছাড়িয়ে যাবে, পরে আবার হয়তো পিছনে পড়তে পারে, তারা বলেছে। এই ছাড়িয়ে যাওয়া, ওঠানামা করেই তো অর্থনীতি অগ্রগতি হয়। ক্রমাগত তো একেবারে লিনিয়ার ওয়েতে কোনো কিছু আগায় না। তো সেই অর্থে আমাদের যে প্রক্ষেপণ, আন্তর্জাতিক সংস্থাগুলোর যে প্রক্ষেপণ, সব মিলিয়ে বলা যায় অর্থনীতিতে বিপর্যয়কে অনেক আমরা রোধ করি, এর গতিশীলতাটাকে কিন্তু কমলেও এটা ইতিবাচক রাখতে পারি। আমরা যদি ডক্টর আলম, আমরা যদি কিছু পরিসংখ্যানের দিকে তাকাই, বিশ্ব ব্যাংকের সাউথ এশিয়ান ইকোনমিক ফোকাস যে প্রতিবেদন, সেখানে তো বলছে গরিব লোকের সংখ্যা দ্বিগুণ হয়েছে এই করোনার মধ্যে। দারিদ্র্য হার 12.5% থেকে 22% পৌঁছে গেছে। 2.5% বেকারত্ব হার এখন 2 অঙ্কের চলে গেছে। তো এইগুলোর কোনো প্রভাব কি আপনার কাছে মনে হয় না? বিশ্ব ব্যাংকের এটাকে চট করে নেওয়ার আগে আমি অনুরোধ করবো, তাদের তথ্য সংগ্রহের ভিত্তিটা এবং তাদের যে নমুনার ভিত্তি, সংখ্যা এবং কি প্রক্রিয়া তারা প্রক্ষেপণ করে, বিবিএস এর যত সমালোচনা করি, 44,000 পরিবার থেকে তারা তথ্য নেয়।
সেখানে 400 পরিবার করতে নেয় না বিশ্বব্যাংক। বিশ্বব্যাংক নানান পত্র পত্রিকা নানান জনের কথাবার্তা শুনে এক ধরনের প্রক্ষেপণ তারা করে থাকে। কাজে সেটাকে খুব জোর দিয়ে দেখার কোনো কারণ নেই। বিশ্বব্যাংকের তথ্য দিয়ে আমরা পরিকল্পনাও করি না, আমরা আমাদের কৌশল ঠিক করি না, আমাদের লক্ষ্য স্থির করি না। বিশ্বব্যাংক তার প্রক্রিয়া সে বলে যায়। বিশ্বব্যাংক যখন বলে যে আমার দেশে দুর্নীতি হয়েছে কাজে লোন বন্ধ করে দাও, তো সেটা বিশ্বব্যাংক বলেছে বলতেই পারে, সেটাকে তো আমরা গ্রহণ করিনি। তাই বিশ্বব্যাংক কি বলেছে এটা কার, সবচেয়ে বড় কথা হলো বিশ্বব্যাংক আর IMF এডিবির মধ্যে আকাশ পাতাল পার্থক্য তাদের প্রক্ষেপণ। তাতে বিশ্বব্যাংক আমি মনে করি আলাদা কিছুটা হলো ক্রেডিবিলিটি হারিয়েছে অন্তত কোভিড কালে। এটা হলো আমার ব্যক্তিগত মন্তব্য, আমি তথ্যগুলো উল্লেখ করছি না। এডিবি কি বলছে, IMF কি বলছে, তার সঙ্গে বিশ্বব্যাংকের একেবারে মেলে না। কেউ বলছে তারা 1.5%, আর এডিবি বলছে 6.5%। তো এখন এই দুটা প্রতিষ্ঠান সিস্টার প্রতিষ্ঠান পাশাপাশি বলা যায় এই অর্থে, এবং একই ধারায় গঠিত, একই উদ্দেশ্যে। তো বিশ্বব্যাংকের প্রক্ষেপণগুলো অস্থিতিশীল, অনির্ভরযোগ্য। কাজে ওটা ধরে কথা বলার আমি যৌক্তিক মনে করছি না এই মুহূর্তে। তিতুমির, আপনি এই বিষয়ে নিশ্চয়ই কথা বলবেন। আপনি দুটো কথা আমার কাছে আগের আলোচনা আমার কাছে মনে হচ্ছে একটু ব্যাখ্যার প্রয়োজন আছে। একটা, আপনি বলছেন রাষ্ট্রের এবং প্রতিষ্ঠানের দুর্বলতা চোখে পড়ছে। কি ধরনের দুর্বলতা? প্রথমেই আমি একটা ছোট্ট বিষয় বলি, সেটি হচ্ছে যে আমি কোনো হতাশ না, আমি ওনাদের চেয়ে বেশি আশাবাদী। আমাদের আসলে যেগুলোতে মোটা দাগে আসলে এক ধরনের ঐক্যমত্য আছে, সেই সমস্যাকে উত্তরণ ঘটাতে হবে। যেমন হচ্ছে যে নতুন দারিদ্র্য তৈরি হয়েছে, সেটায় ঐক্যমত্য আছে। দ্বিতীয় হচ্ছে যে কর্মসংস্থান, যে বেকারত্ব বেড়েছে, সেটার মধ্যে ঐক্যমত্য আছে। তৃতীয় হচ্ছে যে আমাদের অর্থনীতির যে কাঠামোগত কতগুলো দুর্বলতা আছে, যেমন হচ্ছে যে আপনার শিল্পর ক্ষেত্রে একমুখীনতা আছে, এবং যখন হচ্ছে যে ওই সমস্ত শিল্প, বিশেষ করে পোশাক শিল্প, যখন দ্বিতীয় ঢেউ বা তৃতীয় ঢেউ আসে, তার সাথে সাথে অর্ডারের সম্পর্ক আছে। চতুর্থ হচ্ছে যে আমাদের সামাজিক যে নিরাপত্তা কর্মসূচি আছে তার অন্তর্ভুক্তিমূলক, এবং আপনার হচ্ছে যে অনেক ত্রুটি আছে এবং সেগুলো ঠিকমতো সব জায়গায় যায় না। ব্যাংকিং খাতে শৃঙ্খলা আছে, এটা এমডি সাহেব বলতে পারেন, কিন্তু আমরা কোনো জায়গায় পাইনি। সেটি হচ্ছে যে আমরা লক্ষ্য করেছি, এবং দেখেন যে 3টি জিনিস আমরা লক্ষ্য করেছি ব্যাংকিং খাতে। সেটি হচ্ছে যে প্রথম হচ্ছে যে শ্রেণীকরণ বন্ধ করা হয়েছে, কিন্তু কাগজে কলমে লাভ অনেক বাড়িয়ে দেখানো হয়েছে, এবং তখন বাংলাদেশ ব্যাংককে বলতে হয়েছে যে লাভ কিন্তু আপনার উদ্যোক্তাদেরকে দেয়া যাবে না। কেন দেয়া যাবে না? কারণ হচ্ছে যে এটা হচ্ছে যে আপনার খাতা কলমের লাভ বৃদ্ধি, এই নিয়েও আমরা অনেক আলোচনা করতে পারি। মূলত হচ্ছে যে আমাদেরকে কোনো কিছু অস্বীকার না করে স্বীকার করতে হবে যে সমস্যাগুলো, এবং বাংলাদেশের সবচেয়ে বড় সুযোগ কি, সেটি হচ্ছে যে আমাদের অভিযোজন ক্ষমতা। আমাদের মানুষ আসলে কর্মসংস্থান করতে চায়, তারা অগ্রগতির দিকে যেতে চায়, তারা সামনের দিকে যেতে চায়। আমরা যখন স্বাধীনতার 50 বছরে পা দিচ্ছি, তখন তো আমাদেরকে চিন্তা করতে হবে যে আসলে অগ্রবর্তী বাংলাদেশের দিকে এগোনোর জন্য। সেই ক্ষেত্রে আমরা যে চ্যালেঞ্জগুলো আমরা মোকাবেলা করছি, এই চ্যালেঞ্জগুলো কিভাবে মোকাবেলা করে সমতা ভিত্তিক একটা পুনরুদ্ধার করা যায়, সেদিকেই যেতে হবে। এবং সেই যাওয়ার ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা যে অগ্রগতিটা করছি, সেটা কি প্রবৃদ্ধির কথা বলবো না সার্বিক জীবন মানের কথা বলবো? আমরা কি বলবো হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষা আমরা দিচ্ছি, সেই শিক্ষা দেওয়ার ফলে দক্ষতা বাড়ছে কিনা, সেই শিক্ষা দেওয়ার ফলে আমরা নতুন গবেষণা করতে পারছি কিনা, সেই শিক্ষা দেওয়ার ফলে আমরা সিটিজেনশিপ তৈরি করতে পারছি কিনা। এবং যারা আসলে কোভিড-19 কালে হাসপাতালগুলোতে গেছেন, তারা আসলে জানেন যে কি অবস্থা। আমাদের এরকম সুযোগ হয়েছিল আমাদের আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের ক্ষেত্রে, তারপরে দেখেছি যে আসলে সার্বজনীন চিকিৎসা ব্যবস্থার কিরকম বেহাল অবস্থা। আমরা যদি খেয়াল করি তাহলে দেখব হচ্ছে যে আপনার যে ব্যাংক ঋণ নির্ভর, সেটা নিয়ে আমার কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে যে যিনি দুর্বল তার কাছে অর্থ পৌঁছাচ্ছে কিনা।
এবং আমরা ইতিমধ্যেই যদি সর্বশেষ পরিসংখ্যান দেখি তাহলে দেখব যে ৫০% মানুষের কাছেও পৌঁছায়নি। তার মানে হচ্ছে যে আমাদের অনেক কাজ করা আছে এবং কাজ করে আমরা সামনের দিকে অগ্রগতির দিকে যাওয়াটাই যথেষ্ট বাঞ্ছনীয়। এবং সেক্ষেত্রে মনে রাখতে হবে যে স্বাধীনতার যদি ৩টি বিষয়কে আমরা ধারণ করি তাহলে হচ্ছে যে সমতা, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার। সেই ক্ষেত্রে আমরা আসলে কতদূর অগ্রগতি অর্জন করেছি, সেই অগ্রগতির এর কথাটা এখন বললে চলবে না যে পৃথিবীতে অনেক সময় বলা হয়, যেটা এখন পুরনো বাতিল হয়ে গেছে, যে যখন উন্নয়নের সামনের দিকে থাকে তখন হচ্ছে বৈষম্য বাড়ে, তারপরে বৈষম্য কমাতে করে। এরকম অনেক কথাই আমাদেরকে এই তত্ত্ব তো নিশ্চয়ই আছে এবং নেসেলিস্টে যে অনেক সময় উন্নয়নের এই তত্ত্ব অনেক আগে বাতিল হয়েছে। যেমন একটা তত্ত্ব আমাদেরকে শেখানো হয়েছিল যে সবকিছু সেন্ট্রাল ব্যাংক কি করবে, সারাক্ষণ ধরে মূল্যস্ফীতি নিয়ে কাজ করবে। এখন পৃথিবী কোথাও মূল্যস্ফীতি, আমাদের আরো আলোচনা আছে, আমি একটু ডক্টর নাজনীন, আইএমএফ এর প্রসঙ্গ যখন আসলো, আইএমএফ তো বলছে যে 2020 সালে 3.8% জিডিপি প্রবৃদ্ধি হতে পারে। ক্যারিবীয় অঞ্চলের দেশ সুদানের পর বাংলাদেশের সবচেয়ে বেশি প্রবৃদ্ধি হবে এটা বলছে। আবার আইএমএফ এও বলছে করোনার আগের মতো 7 থেকে 8 যে প্রবৃদ্ধি, সেটা যদি অর্জন করতে হয় বাংলাদেশকে আরো 4 বছর অপেক্ষা করতে হবে। আপনারা বিআইডিএস থেকে কি ধরনের প্রজেকশন করছেন? আমি যদি বলি বিআইডিএস এর প্রজেকশন এরকম আলাদা করে বড় অর্থনীতির প্রজেকশন করার মতো সক্ষমতা বিআইডিএস এর নেই, যেটা শামসুল আলম স্যার বলছিলেন যে এটা মূলত পরিসংখ্যান ব্যুরোই করে, কারণ তাদের কাছে সবচেয়ে বড় যে প্যানেল, তাদের কাছে যাওয়া যায়। বিআইডিএস যে স্টাডিগুলো করেছে সেগুলো এক একটা সেক্টরের উপর, এবং সেগুলো নিয়ে হয়তো আজকে দীর্ঘ আলোচনা মানে আমরা না গেলেই ভালো হয়, কারণ প্রত্যেকটা আলাদা করে সেক্টর, আলাদা করে বড় আলোচনা কেমন হয়েছে, পভার্টি কেমন হয়েছে, এবং সেগুলো শুরুর দিকের স্টাডি, সেগুলোর ইতোমধ্যে আপনাদের গণমাধ্যমে সেগুলো প্রচারিত হয়েছে। তো এখন তো সিচুয়েশন চেঞ্জ। আমি দুটো বিষয় বলতে চাই। প্রথমত হচ্ছে যে অর্থনৈতিক বাস্তবতা নিয়ে আমরা যেরকম সাফাই গাইব না, অ্যাট দ্য সেম টাইম অর্থনৈতিক বাস্তবতা নিয়ে সবকিছুই হচ্ছে না, সবকিছুর মধ্যেই একটা নেতিবাচক কিছু, সেটাও আমরা দেখবো না। আমরা পদ্মা সেতু হলে পদ্মা সেতুটা আগে তাকিয়ে দেখবো, সেটা যে ভিজিবল হয়েছে এটা দেখবো, তারপর আমি খুঁজতে থাকবো যে আমি শুধু যদি খুঁজি ওইখানে কত দুর্নীতি হয়েছে, আমি কিন্তু সামনে ওটা দেখতে পাচ্ছি না, আমি খালি দুর্নীতিই খুঁজছি। তো আমার কথা হচ্ছে যে আমরা প্রথমত হচ্ছে যে কেউ আমরা মনে করি না, বা আমরা তো যদি সব সমস্যার সমাধানই হয়ে যায় তো তাহলে তো বাংলাদেশ আজকে আর দরিদ্র দেশ থাকতো না। আমরা তো একটা দরিদ্র দেশ থেকে ডেভেলপিং কান্ট্রির দিকে যাওয়ার চেষ্টা করছি, এবং অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়ে কিন্তু সেই ধাপটা আমরা পার হওয়ার কথা। তার পাশাপাশি আমরা উন্নত দেশ হওয়ার চেষ্টা করছি, আমরা নিম্ন মাধ্যমের দেশ ইতোমধ্যে হয়েছি। কাজেই আমাদের এখানে কোনো সমস্যা নাই, অর্থনীতি অতি শক্ত ভিত্তির উপর দাঁড়িয়ে আছে এই কথা কিন্তু বলছে না। বলছে যে অর্থনীতি অগ্রগতি হচ্ছে, আমার দুর্বলতা কোথায় আছে। অফকোর্স ব্যাংকিং সেক্টরে দুর্বলতা আছে, কিন্তু সেই দুর্বলতার জন্য আমি পদক্ষেপ নিচ্ছি কিনা। যখন আমরা লোন রিশিডিউলিং এর কথা বলি, 2% দেয়া হলো, সবাই আমরা ঢালাওভাবে বলছি যে ঋণ খেলাপিদের সুযোগ দিচ্ছে ইত্যাদি ইত্যাদি। অফকোর্স কিছু ঋণ খেলাপি আছেন যারা ইচ্ছা করে খেলাপি হন, কিন্তু আমি আমার আশেপাশে আমি একটা ছোট্ট গবেষণা করেছিলাম, কোনো একটি ব্যাংকের খেলাপি যারা হয়েছেন এমন প্রায় 250 জনের তথ্য আমি সংগ্রহ করেছিলাম ক্লাসিফাইড রাখার শর্তে, এবং সেই তথ্য ওখানে ওইগুলো একদম তদন্ত করে ব্যাংকগুলো যেখানে একেবারে কোন অ্যাকশন নিয়েছে সেই রকম তথ্য, একটি পাবলিক ব্যাংকের যারা ঋণ নিয়েছেন তাদের, এটা আমি কোন পাবলিক ব্যাংক সেটাও বলবো না, কিন্তু আমি এটা পত্রিকায় এটা লিখেছিও। সেইখানে আমি দেখেছি যে মাত্র 4%কে দেখে মনে হচ্ছে যারা ইচ্ছাকৃত ঋণ খেলাপি, মানে তার ক্ষমতা আছে, এলাকার মেম্বার, এটা ওইটা এই ধরনেরও আছেন। বাকিদেরকে আমি দেখেছি যে তাদের যে কারণ, এগুলো প্রত্যেকটা ডিটেইল কেস স্টাডি, প্রত্যেকটার উপরে আমাকে অন্তত 10-15 এই 4-5 জন যদি ভলিউমে বড় হয় না হতে পারে, সেটা তো আমি অফকোর্স আমি সেই জায়গায় যাচ্ছি, কিন্তু আমার কথা হচ্ছে আমি যদি ঢালাও ভাবে বলি যে না আমি কোন সিস্টেমের মধ্যে কাউরি, এই যে একটু আগে ব্যাংকার সাহেব বলছিলেন যে এই মুহূর্তে আমার কিছু রিশিডিউলিং কিছু আমার করতে হবে, কারণ এই মুহূর্তেই আমি খেলাপিতে গেলে আমার কিন্তু অনেকে দাঁড়াতে পারবে না, কাজে পরিস্থিতি বুঝে কেস বুঝে আমাকে যেতে হবে। অফকোর্স আমি এখানে বলবো যে কোন রকম যদি রাজনৈতিক প্রভাব কিংবা ক্ষমতার প্রভাব থাকে তাহলে সেইটাকে অবশ্যই দূর করতে হবে। এবং আমরা কিন্তু
দেখেছি যে ব্যাংকিং খাতে খেলাপিদের ব্যাপারে যে বড় বড় নামগুলো আসে তারা যে সবাই রাজনৈতিক প্রভাবযুক্ত তা না, এখানে কোনো রাজনৈতিক প্রভাব নাই, কিন্তু হাজার হাজার কোটি টাকার মালিক তারাও কিন্তু আছেন, মানে তার ক্ষমতার প্রভাব আছে। সুতরাং আমি বলতে চাই যে বাংলাদেশের অর্থনৈতিক সব সমস্যার সমাধান হয়ে গেছে এটা কেউ ক্লেম করছে না। আমি নিজে অনেক কিছুর ক্ষেত্রে আমি ভেরি ক্রিটিক্যাল, বাট আমি অ্যাট দ্য সেম টাইম ব্যাংকিং শাসন ব্যবস্থায় তো সেন্ট্রাল ব্যাংকের দৃশ্যমানই মনে হচ্ছে না, মনে হচ্ছে অনেক বেশি দৃশ্যমান ব্যাংকিং বিভাগ অর্থ মন্ত্রণালয়ের কিংবা বেসরকারি ব্যাংকের ক্ষেত্রে মালিক হয়, সেটাও তো সুশাসনের পথে অন্তরায় নিশ্চয়ই। নিশ্চয়ই আমি সেটাই বলছি যে এই দুর্বলতাগুলা নাই এই কথা কিন্তু আমরা বলছি না। আমরা বেসরকারি ব্যাংক বলি, সরকারি ব্যাংক বলি, যে জায়গাটাতে আমরা মানে দেখি যে যেখানে ধরেন ইমপ্রুভমেন্ট যতটুকু হচ্ছে, আমি পত্রপত্রিকায় দেখলাম, আমি যদি অগ্রণী ব্যাংকের কথা বলি, আমি দেখছি যে ওইখানে তারা তাদের মানে আমার এই মুহূর্তে মনে পড়ছে পত্রিকায় দেখেছি, দেখে ড্রাস্টিক্যালি তারা তাদের বড় ধরনের কিছু পরিবর্তন এনেছে ম্যানেজমেন্টে এবং তার সুফল কিন্তু দেখা যাচ্ছে। আমার কথা হচ্ছে এই গুড এক্সাম্পল গুলাই আমাদের ফলো করা উচিত। অবভিয়াসলি আমার দুর্নীতি তো অনেক জায়গায় আছে, ইভেন মাননীয় প্রধানমন্ত্রী ত্রাণের সময়ও বললেন যে একটা এই যে এলাকার মেম্বার সে নিয়ে চাল নিয়ে রেখে দিচ্ছে। এখন সেন্টার থেকে যতই বলা হোক দুর্নীতি থাকবে না, কিন্তু ওই যে স্থানীয় পর্যায়ে তাকে ধরা হলো ধরেন, কিন্তু এরকম তো চলছে। কাজে আমাদের অবশ্যই সিস্টেমের দুর্বলতা আছে, সেগুলো দূর করতে হবে। কিন্তু আমার কাছে মনে হয় যে যেই জায়গায় আমি করোনার সময়ে আমার পার্সোনালি মনে হয়েছে যে অর্থনীতির যেই জায়গাটাতে আমরা ধরে রাখার চেষ্টা করছি, যেই জায়গায় বারংবার সেটাকে আমি ইতিবাচক বলতে চাই, আমি সেই জায়গাটাকে বলতে চাই যে ব্যাংকারের কাছে একটু যাই। মাসিউল হক চৌধুরী, করোনায় ব্যাংকিং খাত ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু অনেক শিক্ষাও নিশ্চয়ই তারা নিয়েছে, সেটা আমি দেখতে পেয়েছি যে তারা নানা ধরনের প্রযুক্তিগত প্রক্রিয়ার ভিতর দিয়ে ব্যাংকিং সিস্টেমটাকে জিয়ে রাখার চেষ্টা করেছে। অনেক ব্যাংকে কর্মী ছাঁটা হয়েছে, অনেকের বেতন হ্রাসের কথা শোনা গেছে, কিন্তু এখন অতিক্রম করে কোন জায়গার দিকে ধাবিত হচ্ছে? প্রথমে বলে নেই, বাংলাদেশ ব্যাংক কিন্তু তার যথাযোগ্য কাজটি করেছে। ইন দ্য সেন্স, এপ্রিল মাসে কিন্তু বাংলাদেশ ব্যাংক প্রত্যেকটা ব্যাংককে একটা গাইডলাইন দিয়ে দিয়েছিল যে কিভাবে প্রণোদনের টাকাটা দিতে হবে। বাংলাদেশ ব্যাংক কর্মীদের বিষয়েও কিন্তু প্রণোদনা দিতে বলেছে এবং সেগুলো কিন্তু ওরা মনিটরও করেছে। তো আমি বলবো ডেফিনেটলি ফাইন্যান্স মিনিস্ট্রি কিংবা অন্যান্য করেছেন, কিন্তু বাংলাদেশ ব্যাংকের অবদানটা আমাদের অবশ্যই স্বীকার করে দিতে হবে। এটা হচ্ছে প্রথম। সেকেন্ড হচ্ছে এই প্যান্ডেমিকের সময় যেটা হয়েছে যে মানুষের যেমন দুর্বলতা বেরোয় আসে এই ভাইরাস আক্রান্ত হওয়ার পরে, আমাদের সিস্টেমে বা আমাদের অর্থনীতিতেও সেই জায়গাগুলো বৈশ্বিকভাবে হোক আমাদের দেশীয়ভাবে হোক সেই উইকনেসের জায়গাগুলো কিন্তু ফুটিয়ে তুলেছে এবং সেই জায়গাগুলো কাজ করা যথেষ্ট রকমের স্কোপ আছে। ব্যাংকিং সেক্টরে যেটা বলবো, আমরা মাত্র সবে যাত্রা করেছিলাম গত বছর সেপ্টেম্বর মাসে, মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করেছিলেন আমাদের কমিউনিটি ব্যাংক। আমরা কিন্তু এই প্যান্ডেমিকের সময়ও আমরা আমাদের কাজ চালিয়ে গেছি এবং বাংলাদেশ পুলিশের একটা বড় পেরোল, প্রায় 1,90,000 বাহিনীর আমরা কিন্তু পেরোলটা এর মধ্যেই করেছি এবং প্রায় 200 মতো এটিএম কিন্তু আমরা বসিয়ে ফেলেছি। ইন দ্য সেন্স, আমি এটুকু বলতে চাচ্ছি যে ডিজিটাইজেশন, ব্রাঞ্চলেস ব্যাংকিং, এটা আমরা যেমন নতুন ব্যাংক হিসেবে করতে পেরেছি, তেমনি অন্য বড় ব্যাংকগুলো কিন্তু করেছে। প্রণোদনের টাকা ডিস্ট্রিবিউশন থেকে শুরু করে সিএসআর ইনিশিয়েটিভ গুলো কিন্তু ব্যাংকাররা নিয়েছে। এবং আমি এটুকু বলবো যে তিতুমাই যেটা বলছিলেন যে হ্যাঁ, ব্যাংকিং খাত কিন্তু আমরা বলছি না যে সবল, কিন্তু এই সময়টায় আমাদের যদি এই যে কোভিডের সময় যে একটা রিলিফ দেওয়া হচ্ছে ব্যবসায়ীদেরকে, সেটা কিন্তু কোভিড চলে যায়নি। আমি মনে করছি যে এই নন পারফর্মিং লোন করলে পরে কিন্তু আমাদের যারা গ্রাহক তাদেরই কিন্তু প্রবলেম হবে। আমি মনে করছি যে এই অধ্যাদেশ বা এই পলিসি থেকে আরেকটু এক্সটেনশন দরকার, কারণ আমাদের এখন কোভিড মুক্ত হইনি আমরা। এটা হচ্ছে এক। 2 নম্বর হচ্ছে আমরা যে আন্তর্জাতিক বাণিজ্য দেখি, রেমিটেন্স যেমন বেড়েছে, আমাদের কিন্তু গার্মেন্টস এক্সপোর্টও বেড়েছে। এটা খুবই আশাজনক কথা, কিন্তু আমাদের এখানে মানে আমোদে আহ্লাদিত হওয়ার মতো স্কোপ নাই। 3 নম্বর হচ্ছে বেকারত্ব নিয়ে একটা কথা উঠেছে যে আমাদের ডাবল ডিজিটে গিয়েছে। ইফ ইউ লুক এট ইউনাইটেড স্টেটস, ওখানে কিন্তু প্রায় 35% কিন্তু মানে আনএমপ্লয়মেন্ট হয়ে গেছে। তার অর্থ হলো আপনি বলছেন যে একটা মানে রাইট ট্র্যাকের দিকেই এখন পর্যন্ত আছে। আপনি বলেন যে সেটা হচ্ছে একটু বোনার বিষয় আছে যে আপনি যদি আনএমপ্লয়মেন্টটা হিসাব করেন,
দৈনিক মজুরি ভিত্তিতে, মানে ডেজ এমপ্লয়েড, ওই হিসেবে কিন্তু আমাদের এই কোভিডের সময় কিছু লস হবেই, সিস্টেম লস আছেই। তো আমাদের এখানে কিন্তু ডাবল ডিজিট আনএমপ্লয়মেন্ট বা এই যে আমাদের কি বলে জিনি ইন্ডেক্সের মধ্যে আমাদের যে আয়ের যে বৈষম্য, এগুলো কিন্তু ছিল এবং এগুলো হয়তো থাকবেও, কিন্তু আমাদের উন্নয়নের ধারাটা অব্যাহত রাখতে হবে ইন বোথ ইন ইকোনমিক সেন্স, জিডিপি অ্যাজ ওয়েল এজ। ধন্যবাদ মাসুদ। আমরা প্রায় শেষে একদম 30 সেকেন্ড থেকে 1 মিনিটের মতো আছে। আমি একটু ডক্টর শামসুল আলম আপনার কাছ থেকে আশার কথা শুনে শেষ করবো আজকে, যেহেতু বছর শেষ হচ্ছে এবং আপনাদেরকে আমরা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আশা বলতে এই যে আমরা এগিয়ে যাচ্ছি, আমাদের প্রবৃদ্ধির হার কমলেও বাড়ছে, আমাদের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে, আমাদের রপ্তানি বাড়ছে, রিজার্ভ বাড়ছে, রেমিটেন্স বাড়ছে, কৃষি মোটামুটি ভালো ফাংশন করছে। সব মিলিয়ে অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে, এটি আমাদের জন্য আসার কথা। আমরা অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার মাধ্যমে যে দিক নির্দেশনাগুলো আমরা দিব, সেই দিক নির্দেশনার মধ্যে অবশ্যই আমরা চাইব এই প্রবৃদ্ধির হারটা বাড়ুক, কর্মসংস্থান বাড়ুক, মানব সম্পদ আরো উন্নত হোক, আমরা সেটা চাইব এবং সেভাবে সাজিয়েছে আমাদের পরিকল্পনা। আমাদের এই পরিকল্পনা কালেই আমরা উন্নয়নশীল দেশে উত্তীর্ণ হব, সর্বোন্নত দেশ থেকে। এই পরিকল্পনা কালেই আমরা স্বাধীনতা এবং পালন করব। কাজেই সেই প্রত্যাশায় থাকলাম স্যার, আপনাকে অনেক দূর এগিয়ে যাব, এটা হলো আশার কথা। ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের চারজনকে, এবং সেই প্রত্যাশায় থাকলাম যে নতুন বছরে অর্থনীতি যেই অভিজ্ঞতার ভিতর দিয়ে গেছে, চ্যালেঞ্জের ভিতর দিয়ে গেছে, সেই চ্যালেঞ্জ মোকাবেলার সামনের দিকে এগোবে। এবং নিশ্চয়ই অনেক জায়গায় আমাদের অনেক ঘাটতি ছিল, অনেক জায়গায় অনেক ব্যবস্থাপনার ত্রুটি ছিল, শাসন প্রণালীর মধ্যে অনেক ধরনের সমস্যা রয়ে গেছে, এগুলো অতিক্রম করে সামনে এগোবো। আপনাদের চারজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।